প্যাসেজ নারেশন কিভাবে সলভ করতে হয় এবং কোন রুলসগুলো আমাদের লাগে, হ্যাঁ, একটা পরিপূর্ণ ধারণা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা। তো সবাই ক্লাসটা করো। আর তোমরা যারা ফার্স্ট ইয়ার আসো অথবা ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার উঠবা, যদি ন্যারেশন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা চাও তাহলে অবশ্যই ক্লাসটা দেখো। দেখো এখানে লেখা আছে, আমরা সর্বপ্রথম ডিরেকশনটা পড়ি সব সময়। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। দেখো এখানে এই যে প্যাসেজটা, এই যে প্রশ্নটা, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। উত্তর যেটা লিখবো সেটাকে বলে ইনডিরেক্ট স্পিচ। সেটাই বলছে আমাদেরকে ন্যারেটিভ স্টাইলটাকে চেঞ্জ করতে। কোথায়? ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করার মাধ্যমে। তো এটাকে আমরা আরেক কথা বলে হচ্ছে প্যাসেজ ন্যারেশন। যেহেতু এটা প্যাসেজ আকারে দেওয়া আছে, এই কারণে এটাকে বলে হচ্ছে প্যাসেজ ন্যারেশন। আর যখন সেন্টেন্স আকারে একটা একটা করে দেওয়া থাকবে তখন ওইটাকে বলে হচ্ছে সেন্টেন্স ন্যারেশন। তো যাই হোক, এই প্যাসেজ ন্যারেশন সলভ করার জন্য তোমাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, প্রথমত এই প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে। নোট করে রাখো, কথাগুলো গুরুত্বপূর্ণ। প্রথমত তোমাকে এই প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে। পড়ার পরে বক্তা এবং শ্রোতা কে বলতেছে এবং কে শুনতেছে এটা আইডেন্টিফাই করতে হবে, 2 নম্বর কথা। তারপর হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচ কোনটা, রিপোর্টিং ভার্বের অংশ কোনটা, এটা তোমাকে চিনতে হবে। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা খেয়াল করতে হবে, অথবা কোন সেন্টেন্সে আছে এটা তোমাকে বুঝতে হবে। তারপর হচ্ছে তোমার বেসিক রুলসগুলো জানা থাকতে হবে, তাইলে তুমি ন্যারেশনের পরিবর্তনগুলো করতে পারবা। ওয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার? স্যার আপনি কেন পুটিং আপ দ্য ফুড মানে হচ্ছে খাবার রাখা কোথায়, ইন ইউর পকেট আপনার পকেটে খাবারগুলো রাখছেন। আপনার পকেটে কেন আপনার খাবারগুলো রাখছেন? ওয়াই ডোন্ট ইউ ইট আপনি কেন খাচ্ছেন না? এই কথাটা কে বলছে? আস্কড দ্য নোবেলম্যান। তার মানে আমরা এখানে হচ্ছে পেলাম নোবেলম্যান বলছে, এখন কাকে বলছে এখানে কিন্তু ক্লিয়ার না। জবাবে দেখো বলছে যে আই এম ডুইং দ্য রাইট থিং, অর্থাৎ আমি সঠিক কাজটাই করতেছি। মাই ড্রেস ডিজার্ভস, আমার ড্রেস আমার পোশাকে ডিজার্ভ করে, হ্যাঁ মানে যোগ্য, আমার পোশাকটাই যোগ্য। দিস রিচ ডিশেস, এই ভালো ভালো খাবারগুলো আমার পোশাকেই এগুলা ডিজার্ভ করে, মানে পায়, আমার জন্য না, এগুলো হচ্ছে আমার পোশাকের জন্য। এই কথাটাকে বলছে রিপ্লাইড শেখ সাদি। তার মানে বুঝলাম কথা হচ্ছে দ্য নোবেলম্যান এবং হচ্ছে শেখ সাদির মধ্যে। পরে দেখো তখন বলছে আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে। আসলে কি বলতেছে? আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না বা আমি বুঝতেছি না। হোয়াট ইউ মিন টু সে, আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি আসলে বুঝতেছি না। সেড দ্য নোবেলম্যান অ্যান্ড এবং আই এম সরি, আমি দুঃখিত। তো এই নোবেলম্যানের পরবর্তীতে দুইটা কথা আছে, একটা হচ্ছে আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে, আর একটা হচ্ছে অ্যান্ড আই এম সরি। তো আমরা এখানে কে কাকে বলছে এটা আইডেন্টিফাই করলাম। আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। মনে রাখবা এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এই অংশটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই অংশটাকে কি বলে? রিপোর্টেড স্পিচ বলে। তার মানে এখান থেকে এই যে কমাতে ইনভার্টেড কমাতে আছে দেখো শেষ পর্যন্ত, এটা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ। আর আক্সটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এগুলো কিন্তু আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ, তুমি যখন ন্যারেশন সলভ করবে এটা বাইর করতে হবে। তো চলো আমরা একটা কোশ্চেন কিভাবে সলভ করি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত যে কে কাকে বলছে এটা নিয়ে আসতে হবে। তাহলে দ্য নোবেলম্যান সাবজেক্টটা সবসময় আগে নিয়ে আসতে হয়। আমরা লিখবো এখানে দ্য নোবেল ম্যান। হ্যাঁ, এই নোবেল ম্যান কি করছে? আস্কড করছে, জিজ্ঞেস করছে, তাই না? তো এখানে লিখবো হচ্ছে আস্কড। যেহেতু এই বাক্যটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, খেয়াল করো। হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার? হোয়াই ডোন্ট ইউ ইট, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা এখানে রিপিটিং ভার্ব ব্যবহার করে হচ্ছে আস্কড।
প্রসঙ্গত এখানে অন্য ভার্ব থাকলেও আমরা এখানে কি লিখতাম, আস্কডই লিখতাম। যেহেতু প্রশ্নবোধক, এই কারণে আমরা রিপিটিং ভার্ব প্রশ্নবোধক হইলে আমরা এখানে আস্কড ব্যবহার করি। এখন কাকে জিজ্ঞেস করেছে এই অংশটা লিখতে হবে। কাকে জিজ্ঞেস করছে আমরা জানি, শেখ সাদিকে প্রশ্ন করছে। তাহলে লিখবো দ্য নোবেলম্যান আস্কড শেখ সাদি, শেখ সাদি। দেখো এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে আমাদের কাজ হচ্ছে এই যে ইনভার্টেড কমার কাজটা, ইনভার্টেড কমা এই অংশের তো কাজ করলাম, তাই না? পরে করবো হচ্ছে রিপোর্টেড স্পিচের কাজ। রিপোর্টেড স্পিচ কাজ করার শুরুতে করতে হবে ইনভার্টেড কমার কাজটা। তো ইনভার্টেড কমা তুলতে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, খেয়াল করো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হইতো, অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে আমরা ব্যবহার করতাম হচ্ছে ইনভার্টেড কমা তুলতে দ্যাট, ঠিক আছে? আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যেমন এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা কিন্তু ব্যবহার করি হচ্ছে ইফ অথবা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। আর যদি ইম্পারেটিভ হয়, কি হয়, ইম্পারেটিভ হয়, তাইলে আমরা ক্ষেত্র বিশেষ অনেকগুলো ব্যবহার করি, কিন্তু সাধারণত টু প্লাস ভার্ব ব্যবহার করি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। তারপরে যদি অপটেটিভ হয়, কি হয়, অপটেটিভ হয়, তাইলে আমরা ব্যবহার করি হচ্ছে উইশড অথবা প্রেইড ফর, উইশড অথবা প্রেইড ফর। আর যদি আমাদের সেন্টেন্সটা হয় এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি হয়, তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে এক্সক্লেইমড, এক্সক্লেইমড দুঃখ বুঝাইলে সরো, এক্সক্লেম উইথ সরো বা গ্রিফ যাই বলো। আর আনন্দ বুঝাইলে এক্সক্লেইমড উইথ জয়। আর অবাক বুঝাইলে লিখে হচ্ছে তোমার ওন্ডার, ওন্ডার। এগুলো হচ্ছে আমরা হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে এই জিনিসগুলা ব্যবহার করি। তো দেখো এখন যেহেতু আমাদের সেন্টেন্সটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওয়াই আর ইউ, শেষে কোশ্চেন মার্ক আছে, তার মানে আমরা এখন ইনভার্টেড কমা তুলতে ইফ ব্যবহার করবো আর নয়তো ডব্লিউএইচ ওয়ার্ড। তো ইফ কখন ব্যবহার করব, আমরা ইফ ব্যবহার করব যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় অক্সিলারি ভার্ব দ্বারা, তাইলে আমরা ইফ লিখবো, ঠিক আছে? আর ডব্লিউএস ওয়ার্ড কখন লিখবো, ডব্লিউএস ওয়ার্ড লিখবো হচ্ছে যখন আমরা দেখবো রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা, রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে কি দ্বারা, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। এখন দেখো এখানে হোয়াই একটা ডব্লিউএস ওয়ার্ড, এই কারণে আমরা এখন ইনভার্টেড কমা তুলতে এই ডব্লিউএস ওয়ার্ডটাই রেখে দিতে হবে, এটা কোনো পরিবর্তন করা যাবে না। তো আমরা লিখে দিব দ্য নোবেলম্যান আস্কড শেখ সাদি হোয়াই, হোয়াই, ঠিক আছে? এ তো ইনভার্টেড কমা দ্যাট এর পরে অথবা আমরা হোয়াই ডব্লিউএস ওয়ার্ড এই কাজগুলোর পরে আমাদেরকে যে কাজটা হবে এই সেন্টেন্সটাকে, এই রিপোর্টেড স্পিচটাকে সাজাতে হবে সব সময় অ্যাসার্টিভ আকারে। আমরা জানি অ্যাসার্টিভ মানে কি, অ্যাসার্টিভ মানে হচ্ছে তোমার সব সময় আমরা কিন্তু এটা অ্যাসার্টিভ আকারে করব। অ্যাসার্টিভ মানে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, তাই না? তো সব সময় আমরা এই ইনভার্টেড কমা কাজটা করার পরে সব সময় আমরা এই কাজটা করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই কাজটা ব্যবহার করব। এখন দেখো তার মানে এখানে কি নিয়ে আসতে হবে, সাবজেক্টটা নিয়ে আসতে হবে আগে। দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে ওয়াই আর ইউ, এই যে ইউ, ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন যদি কোনো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে এই সেকেন্ড পারসন পরিবর্তন করতে হয় এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, অবজেক্ট অনুসারে। এখানে দেখো দ্য নোবেলম্যান হচ্ছে সাবজেক্ট আর এখানে দ্য শেখ সাদি হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে ইউ সমান সমান কে, শেখ সাদি। নোবেলম্যান শেখ সাদিকে বলতেছে, তাই না? ইউ বলতে শেখ সাদিকে বুঝাইছে। তো এখানে লাগবো হুয়াই, একবার তো শেখ সাদি লিখছি, তাই না? আবার শেখ সাদি লেখার দরকার নাই, এখানে যেহেতু পুরুষ বোঝাচ্ছে, ছেলে পুরুষ বোঝাচ্ছে, তাইলে আমরা হি লিখবো, হুয়াই হি, হুয়াই
তো আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট বসাম অ্যাসার্টিভ আকারে বাক্যটা লিখতে হবে। তো এই কারণে আমরা সাবজেক্ট লিখলাম, এই যে দেখো সাবজেক্ট লিখতে হবে, তো আমরা লিখলাম সাবজেক্ট হি। হি কই থেকে আনছি আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে হচ্ছে তোমাদের এই যে ইউ সেকেন্ড পারসন আছে, আর সেকেন্ড পারসন সবসময় পরিবর্তন করতে হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে যেহেতু সেক্স আদি আছে, এখানে সেক্স আদিকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা, হি দ্বারা। তো আমরা কিন্তু এখানে মেনশন করে দিতে পারি এস, মানে শেখ সাদি। পরে দেখো কি লাগবে, পরে লাগবে হচ্ছে আমাদের ভার্ব। তোমাদের নিশ্চয়ই মনে আছে বাক্যের মধ্যে বাক্যটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে করতে হয় ফার্স্ট কন্টিনিউয়াস। তোমাদেরকে আমি এই নোটটা একটু দিচ্ছি, খেয়াল করো। টেন্সের পরিবর্তন, আমরা টেন্সের যে পরিবর্তনটা করি, এখানে এক নাম্বার যদি বলি তোমাদেরকে, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা যখন উত্তরটা লিখবো ইনডিরেক্ট স্পিচটাতে আমরা উত্তরটা লিখতে হবে ফার্স্ট ইনডিফিনিটে, ফার্স্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু লিখতে হবে, কত ভার্ব টু লিখতে হবে। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি এম অথবা হচ্ছে ইজ অথবা হচ্ছে আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব ওয়ানের সাথে সবসময় কি হবে আইএনজি যদি থাকে, তোমাকে পরিবর্তন করার সময় লিখতে হবে ওয়াজ অথবা হচ্ছে ওয়ার প্লাস ভার্ব ওয়ানের সাথে কি আইএনজি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি। আর যদি দেখো কখনো রিপোর্টেড স্পিচের মধ্যে হ্যাভ অথবা তোমার হ্যাজ আছে, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অবশ্যই ভার্ব থ্রি থাকবে, তখন এটাকে রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করার জন্য তোমরা কি হবে হ্যাড প্লাস, হ্যাড প্লাস ভার্ব থ্রি। তারপরে যদি কখনো দেখো হ্যাভ বিন অথবা তোমার হ্যাজ বিন, অবশ্যই পরে ভার্ব ওয়ানের সাথে কি থাকবে আইএনজি থাকবে, তখন তোমাকে এই পরিবর্তনটা করতে হবে হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে কি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি করতে হবে। তারপরে এই চারটা গেল আমাদের। মোট কথা হচ্ছে প্রেজেন্টের সাথে আমরা ফার্স্টের পরিবর্তন করব, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলেও করবো হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলেও করবো হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে করবো হচ্ছে ফার্স্ট পারফেক্ট। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমাদের করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে দেখো আরো কিন্তু আছে টেন্সের, মোট হচ্ছে 6টা নিয়ম ফলো রাখতে হবে, মনে রাখতে হবে। দেখো তো 5 নাম্বারে লিখবো হচ্ছে আমরা যদি সেন্টেন্সটার মধ্যে ফার্স্ট ইনডিফিনিট থাকে, সেন্টেন্সটা যদি অলরেডি কি থাকে ফার্স্ট ইনডিফিনিটে থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকে, তখন আমাদেরকে উত্তরটা লেখার সময় লিখতে হবে হচ্ছে ফার্স্ট পারফেক্টে, ফার্স্ট পারফেক্টে। এখন ফার্স্ট পারফেক্ট মানে কি, ফার্স্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি। তারপরে যদি সেন্টেন্সটা ওয়াজ অথবা ওয়ার, তারপর হচ্ছে প্লাস ভার্ব ওয়ানের সাথে কি থাকে আইএনজি থাকে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে, তখন তোমাকে এই পরিবর্তনটা নিয়ে যেতে হবে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব ওয়ানের সাথে কি আইএনজি, আমরা সবসময় কিন্তু ভার্ব ওয়ানের সাথে আইএনজি করি। তো এটা হচ্ছে টেন্সের পরিবর্তন, এটা কি টেন্সের পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা টেন্স আসলে কোন জিনিসগুলো পরিবর্তন করতে হয়। জাস্ট মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা উত্তরটা লেখার সময় করবো ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব, তারপর হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে লিখবো হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ হ্যাজ থাকলে লিখবো হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে লিখবো হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর ফার্স্ট ইনডিফিনিট লিখবো উত্তরটা থাকলে লিখবো হচ্ছে ফার্স্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি, আর ওয়াজ ওয়ারের সাথে ভার্বের সাথে আইএনজি থাকলে তখন লিখবো হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আর সাধারণত ফিউচার টেন্সের পরিবর্তন বেশি হয় না, যেটা মনে রাখতে পারে সেটা হচ্ছে শ্যাল অথবা উইল যদি থাকে, শ্যাল অথবা
উইল যদি দেখো, তুমি এই দুইটার পরিবর্তে লিখতে হবে শুড অথবা হচ্ছে তোমার উড। আর কিছু মডেল ভার্বের ব্যবহার আছে পরিবর্তন হয়, সেটা হচ্ছে যদি মাস্ট থাকে, কি থাকে, মাস্ট থাকে, মাস্টের পরিবর্তে আমরা লিখতে হয় হ্যাড টু, কি লিখতে হয়, হ্যাড টু। তারপরে লিখতে হয় আমাদেরকে যদি ক্যান থাকে, কি থাকে, ক্যান থাকে, তাহলে ক্যানের পরিবর্তে লিখে আমরা হচ্ছে কুড, ক্যানের পরিবর্তে লিখি কি, কুড। তারপরে 10 নম্বর আমরা লিখে দিব, এটা একটু উপরে যদি নিয়ে যাই, 10 নম্বর, 10 নম্বরে আমরা যদি বাক্যের মধ্যে মেয়ে দেখি, তাহলে মেয়ের পরিবর্তে লিখবো হচ্ছে মাইট। এই তো আমাদের এগুলো হচ্ছে টেন্সের পরিবর্তনগুলা, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তো এবার দেখো আমরা তো কি নিলাম, সাবজেক্ট নিলাম। তো দেখো এখানে লেখা আছে হোয়াই আর ইউ পুটিং, তো এই দেখো এখানে আর আছে, কি আছে, আর। তো যখন আমাদের আর থাকবে, কি থাকবে, আর থাকবে, এবং হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে, তখন একটু আগে আমরা পড়ছিলাম কি, এই যে খেয়াল করো, এই যে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে উত্তরটা লেখার সময় ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন সাবজেক্টটা কি আমাদের দেখো হোয়াই হি, কি হচ্ছে থার্ড পারসন কি সিঙ্গুলার, তো আমরা জানি সিঙ্গুলার হলে কি আনতে হয় এখানে ওয়াজ, আর প্লুরাল হলে ওয়ার আনতে হয়, যেহেতু হি তাহলে আমরা এখানে ওয়াজ নিব, তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে লিখবো হচ্ছে হোয়াই হি ওয়াজ, হি ওয়াজ। তারপরে এখান থেকে পুরাটা যেমনি আছে এমনি লিখে দিব, তাহলে হোয়াই হি ওয়াজ, হোয়াই হি ওয়াজ পুটিং, হোয়াই হি ওয়াজ পুটিং আপ, পুটিং আপ দ্য ফুড, পুটিং আপ দ্য ফুড ইন, দেখো ইউর মানে কি, ইউর আবার দেখো ইউ কিন্তু সেকেন্ড পারসন, তাই না, তো পরিবর্তন করতে হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। তার মানে এই যে আমরা অবজেক্টে কি করছি, হি লিখছিলাম, তো হি এর পজিটিভ ফর্মটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো ইউর হচ্ছে পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভ, তো আমরা এখানে লিখতে হবে ইউর পরিবর্তে লিখতে হবে, যেহেতু এখানে হি আছে হিজ লিখতে হবে, ইন হিজ পকেট, ইন হিজ পকেট। দেখো এখানে আমরা এই অংশটা কাজ করলাম। পরে দেখো লেখা আছে স্যার, কি লেখা আছে, স্যার। তোমাদেরকে মনে রাখতে হবে যে কথাটা, সেটা হচ্ছে বাক্যের মধ্যে যদি তুমি কখনো কি দেখো, স্যার দেখো, স্যার, এস আই আর, স্যার দেখো, তখন তোমাকে রিপোর্টিং ভার্বের সাথে, আর ভি, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাথে আগে অথবা পরে যে কোনো সময় হইতে পারে, সমস্যা নাই। রিপোর্টিং ভার্বের সাথে তোমাকে লিখতে হবে রেসপেক্টফুলি, অথবা লিখতে হবে কি পোলাইটলি, পোলাইটলি অথবা রেসপেক্টফুলি। এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বাক্যের মধ্যে যদি স্যার থাকে, তখন আমরা রিপোর্টিং ভার্বের আগে অথবা পরে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি ব্যবহার করব। তার মানে দেখো আমরা এখানে কিন্তু স্যারের কাজটা এখনো করি নাই, তো আমরা এখানে লিখে দিব দ্য নোবেল ম্যান রেসপেক্টফুলি, এই যে রিপোর্টিং ভার্ব এটার আগে লিখি, ঠিক আছে, রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি। আমি তোমাদেরকে প্রথমেই রেসপেক্টফুলি ব্যবহারের কথা বলি না, কারণ হচ্ছে তখন গুলাই যেত। দেখো স্যার থাকলে আমরা সব সময় যে রিপোর্টিং ভার্বটা থাকবে এটার পূর্বে রেসপেক্টফুলি অথবা কি পোলাইটলি লাগাই দিব, তাহলে কি হলো দেখো, দ্য নোবেল ম্যান রেসপেক্টফুলি আস্কড শেখ সাদি হোয়াই হি ওয়াজ পুটিং আপ দ্য ফুড ইন হিজ পকেট। তার কিন্তু কথা শেষ হয় নাই, আরেকটা কথা আছে তাই না, এখানে আরেকটা কথা কি হচ্ছে, হোয়াই ডোন্ট ইউ ইট, আপনি কেন, কি লেখা আছে, হোয়াই ডোন্ট ইউ ইট, আপনি কেন খাচ্ছেন না। তার মানে এখানে কি আরেকটা সেন্টেন্স না, তো একাধিক সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমরা প্রথম সেন্টেন্সটাকে যুক্ত করার জন্য লিখে হচ্ছে এন্ড, এখানে লিখলাম এন্ড। তো দেখো এটা আবারও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এন্ড এর পরে সাধারণত আমরা আবারও ইনভার্টেড কমার কাজ করি, তো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ডের কোনো পরিবর্তন করি না, তাইলে আমরা এখানে ওয়াই থেকে ওয়াই রেখে দিব। আর আমরা জানি একটু আগে খেয়াল করছিলাম দ্যাট ব্যবহার করার পরে অথবা এই যে ডব্লিউএস ওয়ার্ড ইফ এই জিনিসগুলো ব্যবহার করে সবসময় সাবজেক্ট আনি, তারপর হচ্ছে ভার্ব আনি। তো এই বাক্যের মধ্যে দেখো আবারও সাবজেক্ট কি ইউ, তো ইউ মানে কি একটু আগে লিখছি হচ্ছে শেখ সাদি মানে হচ্ছে হি, তো এখানে আবার কি লিখবো হি, হোয়াই হি,
এবার দেখো ডু, তোমাদের কি মনে আছে ডু এর তিনটা ফর্ম? আই ডোন্ট ইউ ইট, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আমাদেরকে উত্তর লিখতে হয় ফার্স্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু লিখতে হবে। তো যেহেতু এখানে ডু আছে, ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়াই হি ডিড। আর যেহেতু নট আছে লিখে দিব হচ্ছে ডিড নট, ডিডেন্ট, সংক্ষেপে লিখি আমরা ডিডেন্ট, ওয়াই ডিডেন্ট, ওয়াই হি ডিডেন্ট ইট। এইটা ছিল আমাদের একটা সেন্টেন্সের সমাধান। পরে দেখো সে বলছে, কে বলছে এই জিনিসটা আগে বাইর করতে হবে, আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভস দিস রিচ ডিশেস। এই কথাটা বলছে রিপ্লাইড শেখ সাদি। কাউকে যখন প্রশ্ন করা হয়, আগের সেন্টেন্সটা যদি ইন্টারগেটিভ হয়, জবাবে যে উত্তর দিবে তখন রিপিটিং ভার্ব যেটা বসে সেটা হচ্ছে রিপ্লাইড। এখানে সরাসরি দেখো রিপ্লাইড দেয়াই আছে, তাইলে আমাদের কষ্ট করে পরিবর্তন করার প্রয়োজন নাই। এখন কে রিপ্লাই করছে? শেখ সাদি। তা আমরা প্রথমে লিখবো হচ্ছে শেখ সাদি, শেখ সাদি কি করছে? সে রিপ্লাই দিছে, রিপ্লাইড, রিপ্লাইড কাকে রিপ্লাইড করছে বলো তো? রিপ্লাইড করছে হচ্ছে দা নোভেলম্যানকে। তাহলে শেখ সাদি রিপ্লাইড দা নোভেল ম্যান। তারপরে কিসের কাজ? তারপর হচ্ছে এই যে ইনভার্টেড কমার কাজ। ইনভার্টেড কমা তোলার জন্য আমরা বলছিলাম এসআরটি বলে কি লিখতে হবে? দ্যাট। তো এখানে দেখো এই যে আই এম ডুইং, তো সাবজেক্ট অথবা নাউন অথবা প্রনাউন দ্বারা বাক্য শুরু হলে এটা কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে আমরা লিখবো হচ্ছে দ্যাট। তাহলে আবারও যদি একটু পড়ি, শেখ সাদি রিপ্লাইড দ্য নোবেল ম্যান দ্যাট, সে বললো যে, দেখো এবার এর আগে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ছিল ইউ সেকেন্ড পারসন, কিন্তু এবার দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কি লেখা আছে? রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা হচ্ছে আই, আই তো ফার্স্ট পারসন তাই না? তো ফার্স্ট পারসন পরিবর্তন করতে হয় এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট অবস্থানে আবার কি আছে? শেখ সাদি। তখন অবজেক্ট অবস্থানে ছিল সেকেন্ড পারসন হওয়ার কারণে অবজেক্ট অবস্থানে ছিল শেখ সাদি, অর্থাৎ অবজেক্ট অনুসারে পরিবর্তন করছি সেকেন্ড পারসন। এবার ফার্স্ট পারসন হচ্ছে আই, ফার্স্ট পারসন থাকলে আই উই থাকলে আমরা ব্যবহার করি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে, আর ফার্স্ট পারসন আই উই থাকলে হচ্ছে সাবজেক্ট অনুসারে। তার মানে আই বলতে এখানে আই কে কাকে বুঝাচ্ছে? শেখ সাদিকে বুঝাচ্ছে। তো শেখ সাদি আর লিখবো না, লিখতে হবে প্রনাউন, তাহলে লিখবো হি। আবারও দেখো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা জানি অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে, এই যে দেখো অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকতে লিখতে হয় ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমরা এখন লিখে দিব হি ওয়াজ, হি ওয়াজ। তারপর হচ্ছে ডুইং দা, পরে অংশ কোনো পরিবর্তন হবে না, ডুইং দা রাইট থিং, রাইট থিং। দেখো একটা বাক্য শেষ হয়েছে তাই না? পরে আরেকটা বাক্য সে অ্যাড করছে, মাই ড্রেস সেস মাই ড্রেস ডিজার্ভ দিস রিচ ডিশেস। তো এখন দেখে একটা বাক্য, একটু আগে যখন আমরা দুইটা বাক্য পাইছিলাম তখন পরের বাক্যটা যোগ করার জন্য কি যোগ করছি? এন্ড। তাই আমরা এখানেও আবার কি যোগ করব? এন্ড যোগ করতে পারি। এন্ড সে বলছে, এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে কিন্তু এই দুইটা অংশকে উত্তর লেখার জন্য কিন্তু আমরা অনেকভাবে করতে পারি। আমি যে নিয়মটা তোমাকে দেখাবো এটা তুমি ফলো করতে পারো। সেটা হচ্ছে এন্ড এর পরে তুমি আবার লিখতে পারো। এখানে কি লিখছি দেখো, রিপ্লাইটা একবার ব্যবহার করছি তাই না? তো এন্ড এখানে কি বলছে দেখো, মাই ড্রেসেস, মাই ড্রেস এন্ড সেড দ্যাট, রিপ্লাইটা একবার ব্যবহার করছি তাই না? এন্ড রিপ্লাইটা আবার ব্যবহার করলেও পারো, না করলে পারো। তুমি এখানে টোল্ড ব্যবহার করলেও কিন্তু হবে। এন্ড টোল্ড দ্যাট, ওই যে এখানে ইনভার্টেড কমা আছে না, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা আবার কি আনছি? দ্যাট আনছি, যেহেতু এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এখানে লিখব হচ্ছে এন্ড টোল্ড দ্যাট, এবং বলছে একবার কিন্তু রিপ্লাই ব্যবহার করছি তাই না? তো টোল্ড দ্যাট, এই যে মাই ড্রেস, তো মাই বলতে কাকে বুঝাইছে? মাই বলতে বুঝাইছে হচ্ছে শেখ সাদিকে। তখন আমরা লিখতে পারবো হচ্ছে হিজ ড্রেস, হিজ ড্রেস। এবার দেখো ডিজার্ভস,
ডিজার্ভস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, লিখতে কি ফার্স্ট ইনডিফিনিট মানে ভার্ব টু। তো ডিজার্ভস থেকে কি লিখতে হবে? ডিজার্ভস থেকে লিখতে হবে হচ্ছে ডিজার্ভ। তাহলে and told that his dress deserved, SERVED, ডিজার্ভ ফার্স্ট ইনডিফিনিট করে ফেললাম, ডিজার্ভ। এই যে দেখো সেন্টেন্সে যদি দিস থাকে লিখতে হবে দোজ, দিস থাকলে লিখতে হবে কি দোজ, দোজ রিচ ডিশেস, রিচ ডিশেস। এবার কিন্তু বাক্য শেষ, আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় বাক্য। প্রসঙ্গত বলতে হয়, তুমি এখানে কিন্তু চাইলে তুমি এখানে লিখতে পারো এন্ড না লিখো, তুমি লিখতে পারো এখানে এস, এস কি লিখতে পারো এন্ড এর পরিবর্তে এস, এস লেখার পরে এখানে লিখে দেবে হি ইজ এজ, এখানে এন্ড এর পরিবর্তে কি লিখবা এজ, তারপর এখান থেকে লিখে দিতে পারো হিজ ড্রেস ডিজার্ভ দোজ রিচ ডিশেস। এভাবে লিখলেও কিন্তু উত্তরটা হবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে এখানে, এটা শেষ। I do not understand what you mean to say, আপনি কি বলতে যাচ্ছেন আমি আসলে বুঝতেছি না। এই কথাটা কে বলছে? said the nobleman। তো কে কথাটা বলছে প্রথমে আমরা এই অংশটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে the nobleman, the nobleman। সে দেখো বললো, নোবেলম্যানটা কি করছে? নোবেলম্যান বলছে, দ্য নোবেলম্যান এখানে দেখো লেখা আছে সেইড, তো এখানে রিপিটিং ভার্বটা এখানে সেইডে লিখবো, নোবেলম্যান সেইড। তো রিপিটিং ভার্বের পরে সেইড কাকে বলছে? দেখো বলছে হচ্ছে শেখ সাদিকে বলছে। কাকে বলছে? শেখ সাদিকে বলছে। এখন আমরা কিন্তু এখানে লেখলেও হবে না লেখলেও হবে, দ্য নোবেলম্যান সেইড শেখ সাদি, অথবা হিম লিখতে পারি, দ্য নোবেলম্যান সেইড হিম লিখতে পারি, না লিখলেও কিন্তু হবে, কিন্তু এখানে মেনশন করে দিব শেখ সাদিকে বলছে। এখানে হিম না লিখলেও কিন্তু হবে, মনে রাখবা এখানে কিন্তু একটু একটু পরিবর্তন করে লেখা যায়। ঠিক আছে, তো দ্য নোবেলম্যান সেইড হিম, হিম বলতে শেখ সাদিকে বলছে, সেইড হিম, এখানে হিমটা না লিখলেও হবে কিন্তু বললাম আবার। তো এখানে তারপরে কি করব, অবজেক্টের পরে এই যে দেখো রিপিটিং ভার্বের, এই যে রিপিটিং ভার্বের অবজেক্ট, অবজেক্টের পরে আমরা কি করছিলাম? ইনভার্টেড কমার কাজ করছি। এই যে ইনভার্টেড কমা তখন কি ব্যবহার করছি? দ্যাট। প্রথম ব্যবহার বাক্যের মধ্যে ডব্লিউএস ওয়ার্ড, এখানেও আমরা আবার ইনভার্টেড কমা ব্যবহার করব, ইনভার্টেড কমার কাজ করতে হবে। এই যে আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আই হচ্ছে একটা সাবজেক্ট, তো যখন সাবজেক্ট হিসাবে নাউন অথবা প্রনাউন থাকে এই সেন্টেন্সটা হয় কি অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ এর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা তুলতে লিখতে হয় দ্যাট, তো এখানে আমরা লিখবো হচ্ছে দ্যাট। আই দেখো আই হচ্ছে আবার কি ফার্স্ট পারসন, তো আমরা জানি ফার্স্ট পারসন অর্থাৎ আই উই থাকলে রিপোর্টিং ভার্বের এই যে সেড হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। অর্থাৎ দ্য নোবেলম্যান বলতেছে যে আই ডু নট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ সে বুঝতেছে না, তাহলে দ্য নোবেলম্যান সেড হিম দ্যাট হি, এখানে হি বলতে কি এখানে হচ্ছে নোবেলম্যান, নোবেলম্যান। তো হি ডু নট, হি ডু নট, তো ডু থাকলে কি আমরা একটু আগে করছিলাম হচ্ছে ডিড, যেহেতু ভার্ব ওয়ান, তো হি ডিড নট, ডিড নট, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তো লিখে দেব হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারেনি। হোয়াট কি, তাহলে মাঝখানে যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে এটা কোনো পরিবর্তন করা যাবে না, তাহলে ডব্লিউএস ওয়ার্ডটাই লিখে দিব হোয়াট। এবার দেখো আবারও পাইলাম কি সাবজেক্ট, তো সাবজেক্ট হিসেবে কি পাইলাম ইউ সেকেন্ড পারসন, তো ইউ মানে কি অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে, রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে, ইউ যেহেতু সেকেন্ড পারসন তার মানে ইউ সমান সমান কে শেখ সাদি। তাহলে এখন যেহেতু আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে সাবজেক্ট লিখতে হবে, তো ইউ মানে হচ্ছে হি, I did not understand what you, অর্থাৎ এখানে ইউ বলতে কাকে বোঝাচ্ছে? শেখ সাদিকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে হোয়াট শেখ সাদি লিখতে পারি, হোয়াট শেখ সাদি, অথবা কিন্তু আমরা হিও লিখতে পারি হোয়াট শেখ সাদি, হোয়াট শেখ সাদি মিন। দেখো মিন এখানে কি লেখা আছে? মিন, মিন মানে হচ্ছে ভার্ব ওয়ান, তো ভার্ব ওয়ান থেকে কি লিখতে হবে? ভার্ব টু, তাহলে এখানে লিখবো হচ্ছে মেন্ট,
এম, তারপর হচ্ছে ই এ এন টি, ম্যান। হোয়াট শেখ সাদি ম্যান টু সে, ম্যান টু সে। সে শেখ সাদি কি বলতে চাইছে এটা আসলে সে নোবেলম্যানটা বুঝতে পারেনি। এই কথাটা কিন্তু একজন তৃতীয় ব্যক্তি বলছে, এই কারণে কিন্তু অর্থগুলো এখানে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর কি বলছে, অ্যান্ড আই অ্যাম সরি, আই অ্যাম সরি। তারপরে তুমি এখানে লিখে দাও অ্যান্ড এডেড। আমরা যখন পরের একটা সেন্টেন্সকে যুক্ত করি, হ্যাঁ, পরের একটা সেন্টেন্সকে যুক্ত করার সময় অ্যান্ড এডেড, এডেড কিন্তু ব্যবহার করতে পারি। অ্যান্ড এডেড, অ্যান্ড এডেড। দেখো এখানে এখানে যেহেতু আলাদা একটা রিপোর্টেড স্পিচ করছে, হ্যাঁ, এর আগের মধ্যে দেখো এই যে এখানে একটা রিপোর্টেড স্পিচ ছিল, তাই না? এখানেও দেখো একটা রিপোর্টেড স্পিচ ছিল, কিন্তু বাক্য ছিল দুইটা। এবার দেখো একই ব্যক্তি দুইটা কথা বলছে, কিন্তু রিপোর্টেড স্পিচ বানাইছে কয়টা? রিপোর্টেড স্পিচ বানাইছে দুইটা। এই যে এখানে একটা ছিল, আর এন্ড আই এম সরি এটা আর একটা রিপোর্টেড স্পিচ। এই কারণে আমরা এখানে এন্ড এর পরে এখানে একটা কি ভার্ব, রিপোর্টিং ভার্ব নিয়ে আসতে হবে। এই কারণে লিখলাম হচ্ছে এডেড, এন্ড এডেড। আর জানি ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখি? অ্যাসার্টিভ বলে, যেহেতু আই এম সরি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট, এন্ড এডেড দ্যাট। আবার দেখো আই এম সরি, তো আই বলতে কাকে বুঝাইছে? নোবেলম্যান। তাহলে নোবেলম্যানকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? নোবেলম্যানকে আমরা লিখতে পারি হি, অ্যান্ড এডেড দ্যাট হি, এম ইজার থাকলে ওয়াজ হয়, হি ওয়াজ সরি, হি ওয়াজ সরি। এই ছিল আমাদের এই যে দিনাজপুর দিনাজপুর বোর্ডে 2025 সালে যে কোশ্চেনটা আসছে ন্যারেশনের, এটা হচ্ছে একদম ভেঙে ভেঙে তোমাদের সলভ করাই দিলাম। তোমরা আশা করি এই ন্যারেশনের কিভাবে পরিবর্তন করতে হয়, কোন রুলসগুলো আমাদের মাথায় রাখতে হয়, এগুলো তুমি বুঝতে পারছো। এগুলো, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, মনে রাখলে তুমি ন্যারেশনের পরিবর্তনগুলো করতে পারবা। এছাড়াও দেখো তোমাকে বলে রাখতে হবে ন্যারেশনের আরো কয়েকটা রুলস আছে, যে রুলসগুলো তুমি যদি না জানো সঠিকভাবে পরিপূর্ণভাবে তুমি পরিবর্তন করতে পারবা না। হ্যাঁ, কিন্তু যদি এখানে কিন্তু অধিকাংশ নিয়মগুলোই চলে আসছে। ধরো এখানে আমি যদি বলি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের গুলো পরিবর্তন করছি, তাই না? তারপর হচ্ছে এই যে ইন্টারগেটিভ সেন্টেন্সের পরিবর্তন করছি না, ইম্পারেটিভ, অপটেটিভ এবং হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সবগুলো সেন্টেন্স দিয়ে কিন্তু একটা প্যাসেজে থাকবে না, এই দুইটা অথবা তিনটা আসবে। তো তোমাকে আরো ইম্পারেটিভ এবং অপটেটিভ, এক্সক্লেমেটরি কিন্তু আরো কয়েকটা প্রশ্ন সলভ করতে হবে, তাইলে তোমার কিন্তু কি হয়ে যাবে, তোমার এটা শেখা হয়ে যাবে। কিন্তু আজকে আমার যতটুকু বোঝানো উচিত ছিল, বোঝানোর কাজ ছিল, সেটা হচ্ছে এই প্রশ্নটা কিভাবে সলভ করে। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারছি একটা প্রশ্ন কোন সেন্টেন্স গুলা কি থাকলে, কোন ধরনের সেন্টেন্স থাকলে, কোন টেন্স থাকলে কিভাবে পরিবর্তন হবে, এগুলো আমি তোমাকে বুঝাতে পারছি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল অথবা ফেসবুকের সাথে কানেক্টেড থাকবা, আর আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর যদি ন্যারেশনের কোনো বিস্তারিত ক্লাস তোমরা চাও অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে রুলস অনুসারে তোমাদেরকে পরিবর্তন করে ক্লাস দিব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।